ক্লাস 12 বিজনেস স্টাডিজের সেকেন্ড পার্ট বিজনেস ফিনান্স অ্যান্ড মার্কেটিংয়ের 11th চ্যাপ্টার মার্কেটিং ম্যানেজমেন্টের আজকে আমরা করব সেকেন্ড পার্ট। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেটাকে আমরা বলি মার্কেটিং মিক্স। তাহলে ফার্স্টে আমরা জেনে নেব মার্কেটিং মিক্স বলতে আমরা কি বুঝি। Marketing mix is the set of controllable tactical marketing tools that a firm blend to produce the response it wants in the target market. Marketing mix বলতে আমরা একটা ফার্মের কন্ট্রোলেবল এবং ট্যাকটিক্যাল টুলসগুলোকে বুঝি, যেগুলো একটা ফার্ম ইউজ করে কিসের জন্য, তার টার্গেট মার্কেটের থেকে সে কী ধরনের রেসপন্স চাইছে সেটাকে বোঝবার জন্য। মার্কেটিং মিক্স কনসিস্ট অফ 4 P's। মার্কেটিং মিক্স বলতে আমরা 4টে পিকে বুঝে থাকি, সেগুলো হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। এবারে আমরা এই 4টে কনসেপ্ট নিয়ে একটু বুঝে নেব সেগুলো কি। Product means goods and services combination the firms offer to the target market. Components of the product are variety, quality, design, features, brand name, packaging and services. তাহলে প্রোডাক্ট বলতে কি বোঝায়? প্রোডাক্ট বলতে আমরা শুধুমাত্র গুডসকেই বুঝবো না, প্রোডাক্ট বলতে আমরা গুডস আর সার্ভিস দুটোর কম্বিনেশনকেই বুঝবো, যেটা একটা ফার্ম তার টার্গেট মার্কেটে অফার করে থাকবে। এই যে কম্পোনেন্ট হবে বিভিন্ন প্রোডাক্টের, সেগুলো সাধারণত হবে তার কোয়ালিটি, ডিজাইন, ফিচার, ব্র্যান্ড নেম, প্যাকেজিং এটসেট্রা ওয়াইজ। নেক্সট হচ্ছে প্রাইস। প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি কাস্টমার্স হ্যাভ টু পে টু অবটেন দ্য প্রোডাক্ট। প্রাইস বলতে আমরা সেই ভ্যালুকে বুঝবো যেটা সেই প্রোডাক্টটাকে নিজের করে নিতে একটা কাস্টমারকে পে করতে হবে। এই প্রাইসের কম্পোনেন্টগুলো হলো লিস্ট প্রাইস, ডিসকাউন্ট, অ্যালাওয়েন্স, পেমেন্ট পিরিয়ড, ক্রেডিট টার্মস। এগুলো নিয়ে আমাদের কিন্তু আইডিয়া আছে, কারণ 11-এ আমরা এইগুলো সম্পর্কে জেনেছিলাম। Place includes activities that make the product available to target consumer. প্লেস বলতে আমরা সেই জায়গাকেই বুঝি যেই জায়গায় আমরা এই গুডসটাকে টার্গেট কনজিউমারের জন্য অ্যাভেলেবেল করতে পারবো। তাহলে এই প্লেসের কম্পোনেন্টসগুলো কি? প্লেসের কম্পোনেন্টসগুলো হলো চ্যানেল, কভারেজ, অ্যাসর্টেনমেন্টস, লোকেশন, ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স। লাস্ট আমরা চলে যাব প্রমোশনে। প্রমোশন বলতে আমরা কি বুঝি? প্রমোশন মিন্স দ্য অ্যাক্টিভিটিস দ্যাট কমিউনিকেট দ্য মেরিট অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড পারসু টার্গেট কাস্টমার্স টু বাই। মানে প্রমোশন বলতে আমরা সেই সমস্ত অ্যাক্টিভিটিকে বুঝি যেই সমস্ত অ্যাক্টিভিটির মাধ্যমে সেই প্রোডাক্টটা কেন আমাদের কাছে ইউজফুল সেটা আমরা কাস্টমারকে বলে থাকি। প্রমোশনের কম্পোনেন্টগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, পার্সোনাল সেলিং, সেলস প্রমোশন অ্যান্ড পাবলিসিটি। আমরা এই 4টে যে পি আছে, এই 4টে পি নিয়ে কিন্তু এর পরে আরও ইলাবোরেটলি জানব। In services marketing, an extended marketing mix is used, typically comprising 7 P's, made up of the original 4 P's extended by another 3 P's: process, people and physical evidence. জেনারেলি সার্ভিস মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা মার্কেটিং মিক্স বলতে 7টা পিকে বুঝে থাকি। যেই 7টা পি এর মধ্যে 4টে পি হচ্ছে ট্র্যাডিশনাল, মানে যেগুলো আমি এতক্ষণ বললাম। এর সাথে আরও 3টে পি ইনক্লুড হয়ে থাকে, সেই 3টে পি হচ্ছে প্রসেস, পিপল অ্যান্ড ফিজিক্যাল এভিডেন্স। The 4 P's concept takes the seller's view in the market, not buyer's view. আমরা এখানে যে 4টে পি নিয়ে আলোচনা করেছি সেগুলো সমস্ত কিছুই হচ্ছে সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে, বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে নয়। From buyer's viewpoint, in the age of customer relationship, the 4 P's might be better described as the 4 C's. কিন্তু বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ডিসকাস করতে যাই তাহলে আমাদের ক্ষেত্রে 4 পি অত রেলিভেন্ট নয়। তার জন্য আমাদের 4 C's-এর ইন্ট্রোডাকশান হয়েছে, সেগুলো হলো কাস্টমার সলিউশন, কাস্টমার কস্ট, কনভিনিয়েন্স অ্যান্ড কমিউনিকেশন। এবারে আমরা এই ইন্ডিভিজুয়াল যে 4 পি পেলাম সেই পিসগুলো নিয়ে আলোচনা করব, যার মধ্যে আমাদের ফার্স্ট ছিল প্রোডাক্ট। দেখে নেব প্রোডাক্ট বলতে আমরা বেসিক্যালি কি বুঝি এবং এটার ইম্পর্টেন্স কি আছে।
প্রোডাক্ট ইজ দ্য কি এলিমেন্ট ইন দ্য মার্কেট অফারিং। প্রোডাক্টই হচ্ছে সেই বেসিক জিনিস যার জন্য একটা ফার্ম তার টার্গেট কাস্টমারকে ক্রিয়েট করতে পারে। Product is anything that can be offered to a market for attention, acquisition, use or consumption that might satisfy a want or need. তাহলে প্রোডাক্ট বলতে আমরা সেই সমস্ত জিনিসগুলোকেই বুঝি যেগুলো মার্কেটে অফার করা যায়, যার মাধ্যমে কাস্টমারদের অ্যাটেনশন ক্রিয়েট করা যায়, সেটা কাস্টমাররা নিজেরা অ্যাকোয়ার করতে চায় এবং সেটা কাস্টমারের নিড বা ওয়ান্টকে স্যাটিসফাই করতে কাজে লাগে। Service is a form of product that consists of activities, benefits or satisfaction offered for sale that are essentially intangible and don't result in the ownership of anything. সার্ভিস বলতে আমরা সেই সমস্ত জিনিসকেই বুঝি যেগুলো বেসিক্যালি আমাদের অ্যাক্টিভিটিসকে বোঝায়, যেগুলোর মাধ্যমে আমরা বেনিফিট বা স্যাটিসফ্যাকশন গেন করে থাকি, যেগুলোর নেচার হয় ইনট্যাঞ্জিবল এবং যেগুলোর ক্ষেত্রে ওনারশিপের কোনো কনসেপ্ট থাকে না। A company's market offering often include both tangible goods and services. একটা কোম্পানি যখন মার্কেটে অফার করে তার মধ্যে আমাদের দুটো জিনিসই ইনক্লুড থাকে, একটা হচ্ছে ট্যাঞ্জিবল গুডস আর একটা হচ্ছে সার্ভিস যেটা কিনা ইনট্যাঞ্জিবল। At one extreme, the offer may consist of a pure tangible goods and no service accompany the product. At the other extreme are pure service for which the offer consists primarily of services. Between these two extremes, however, many goods and services combinations are possible. কোম্পানি যখন অফার করে তখন তারা দুটো এক্সট্রিম পয়েন্টে অফার করতে পারে। এক, তারা শুধুমাত্রই প্রোডাক্ট অফার করছে যার জন্য কোনো সার্ভিস তারা প্রোভাইড করতে পারছে না, বা দ্বিতীয়ত হচ্ছে তারা শুধু সার্ভিস প্রোভাইড করছে যেটা শুধুমাত্রই পিওর সার্ভিস হিসেবে ইনক্লুড থাকছে। আর এই দুটো কম্বিনেশনের মাঝখানে এমন কিছু গুডস থাকে যেগুলোর মধ্যে আমাদের দুটোর কম্বিনেশনই থাকতে পারে। যেমন প্রথমটা যেটা তোমাদের বলেছিলাম যে শুধুমাত্র তারা ট্যাঞ্জিবল গুডস প্রোভাইড করছে, কোনো সার্ভিস প্রোভাইড করছে না, সেটার এক্সাম্পল যেমন তোমরা নিতে পারো সল্ট। The concept of the product relate to only the physical product but also the benefit offered by it from customers' viewpoint. প্রোডাক্ট বলতে আমরা শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্টকেই বলবো না, এর সাথে আমরা কাস্টমারের ভিউ পয়েন্ট থেকে যে যে বেনিফিটগুলো অফার করা হতে পারে সেগুলোকেও ইনক্লুড করছি। যেমন টুথপেস্ট বলতে আমরা শুধুমাত্র টুথপেস্টের বেসিক ফিচারই দেখি না, এছাড়াও টুথপেস্টের আরও কিছু এক্সট্রা কোয়ালিটি থাকে বা সার্ভিস থাকে যেগুলো আমরা দেখি, যেমন তার গাম স্ট্রেংথেনিং ক্যাপাসিটি, টিথ হোয়াইটনিং ক্যাপাসিটি, এগুলোকেও কিন্তু আমরা প্রোডাক্টের মধ্যেই আনি। To differentiate their offers beyond simply making products and delivering services, companies are staging marketing and delivery memorable customer experience. এই যে বিভিন্ন প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বা একই প্রোডাক্টটি বিভিন্ন সেলাররা বিক্রি করছে, তার জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের প্রয়োজন হয়ে থাকে। এই ডিফারেন্সিয়েশন বলতে আমরা বুঝি শুধুমাত্র সেই প্রোডাক্টের সার্ভিস ডেলিভারিং ক্যাপাসিটি নয়, এছাড়াও তার মার্কেটিং, তাদের কাস্টমার সার্ভিস, তাদের আফটার ডেলিভারি সার্ভিস সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকে। এবারে আমরা দেখব একটা প্রোডাক্টসের কি কি লেভেলস থাকে, অর্থাৎ কোন কোনভাবে একটা প্রোডাক্টকে আমরা কাস্টমারের কাছে নিয়ে যেতে পারি। প্রোডাক্ট প্ল্যানার্স নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস অন 3 লেভেলস। যারা প্রোডাক্ট তৈরি করছেন তারা কিন্তু প্রোডাক্টটাকে 3টে পয়েন্ট অফ ভিউ থেকে বা 3টে লেভেলস দিয়ে ভাবছেন। সেগুলো হচ্ছে কোর বেনিফিট, অ্যাকচুয়াল প্রোডাক্ট, অগমেন্টেড প্রোডাক্ট এবং অগমেন্টেড প্রোডাক্ট। তার মানে এই যে 3টে লেভেল, সেই 3টে লেভেল হচ্ছে আমাদের কোর প্রোডাক্ট, অ্যাকচুয়াল প্রোডাক্ট আর অগমেন্টেড প্রোডাক্ট। প্রত্যেকটা লেভেলেরই নিজস্ব কিছু বেনিফিট রয়েছে যেটা কাস্টমারদের ভ্যালুকে অ্যাড করতে সাহায্য করে। তাহলে দেখে নেব প্রথমে আমরা কোর বেনিফিট বলতে কি বুঝি। কোর বেনিফিট বলতে আমরা বেসিক লেভেল অফ প্রোডাক্টকে বুঝি। ইট ডিফাইন্স দ্য কোর প্রবলেম সলভিং বেনিফিট অর সার্ভিসেস দ্যাট দ্য কনজিউমার সিক্স। অর্থাৎ একটা প্রোডাক্টকে আমরা কেন পারচেস করছি, অর্থাৎ আমাদের কোন বেসিক নিডটা ফুলফিল করবার জন্য প্রোডাক্টটা আসছে, সেটা হচ্ছে আমাদের কোর বেনিফিটের পার্ট।
এরপরে আমরা চলে যাব অ্যাকচুয়াল প্রোডাক্টকে। অ্যাকচুয়াল প্রোডাক্ট ইজ দ্য সেকেন্ড লেভেল অফ দ্য প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেলের প্রোডাক্ট, যার মধ্যে আমাদের কিছু প্রোডাক্ট এবং সার্ভিসের ফিচার্স ইনক্লুডেড থাকবে, যেমন ডিজাইন, কোয়ালিটি লেভেল, ব্র্যান্ড নেম, প্যাকেজিং, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা দুটো প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করতে পারবো। মানে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, আমরা যখন লিপস্টিক কিনি তখন প্রাইমারিলি আমরা লিপস্টিকের কালার দেখে সেটাকে চুজ করি, দ্যাট ইজ দ্য কোর বেনিফিট অফ লিপস্টিক। কিন্তু এরপরে আমরা লিপস্টিক যখন চুজ করি, কালার পেয়ে গেলাম, তখন আমরা কি দেখি, তার ব্র্যান্ড নেম কি, তার প্যাকেজিং কীরকম রয়েছে, বা সেই লিপস্টিকটা কতটা ডিউরেবল হবে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রোডাক্টের মধ্যে পড়বে। And the last one is augmented product. Augmented product বলতে কি বুঝি? Augmented product is the third level of the product where additional consumer services and benefits are added in form of installation, warranty, আফটার সেল সার্ভিস অ্যান্ড ক্রেডিট ফেসিলিটি। অগমেন্টেড প্রোডাক্ট বলতে সেই সমস্ত ডিউরেবল প্রোডাক্টকে বোঝানো হয় যেখানে শুধুমাত্র প্রোডাক্ট তৈরি করে সেটার যে নিট স্যাটিসফাইং ক্যাপাসিটি সেটা দিলেই চলবে না, তারপর কিছু আফটার সেল সার্ভিসেস ইনক্লুডেড থাকবে। যেমন মনে করো এসি, যেমন মনে করো ফ্রিজ, এগুলোর ক্ষেত্রে ইনস্টলেশন, ওয়ারেন্টি, ক্রেডিট ফেসিলিটি এগুলোও কিন্তু ম্যাটার করে। Consumers see products as a complex bundle of benefit that satisfy their needs. কনজিউমার যখন কোনো প্রোডাক্টকে চুজ করে তখন সে শুধুমাত্র একটা প্রোডাক্টকে দেখে না, এর ভেতরে থাকা সমস্ত বেনিফিটসকে দেখে যেটার মাধ্যমে তাদের নিড স্যাটিসফাই হতে পারে। When developing a product, marketer first must identify the core consumer need that the product will satisfy. যখন একটা প্রোডাক্টকে আমি ডেভেলপ করব তখন অ্যাজ এ মার্কেটার আমি ফার্স্টে কনসেন্ট্রেট করব তার কোর বেনিফিটের ওপর, যেটার জন্য একটা কনজিউমার আমার প্রোডাক্টকে পারচেস করবে। They must then design the actual product and find way augment it in order to create the bundle of benefits that will provide the most satisfying customer experience. তারপরে যখন এটা আমাদের বেসিক নিডটাকে ফুলফিল করতে সক্ষম হলো, তারপরে আমরা সেই প্রোডাক্টে কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করব বা কিছু কোয়ালিটি এমন দেব যার মাধ্যমে আমার প্রোডাক্টটা কাস্টমারের কাছে অ্যাট্রাকটিভ হবে। শুধু তাই নয়, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। এবং লাস্ট স্টেজে আমরা সেই প্রোডাক্টকে অগমেন্টেড স্টেজে নিয়ে যাব, যেখানে আমরা তাতে এমন কিছু সার্ভিসেস প্রোভাইড করার চেষ্টা করব যেটা কাস্টমারের আমাদের থেকে পারচেসিং এক্সপিরিয়েন্সকে স্যাটিসফাই করতে পারে। এবারে আমরা চলে যাব আমাদের প্রোডাক্টের ক্লাসিফিকেশানে। প্রোডাক্টকে আমরা সাধারণভাবে দুটোতে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ কনজিউমার প্রোডাক্ট। কনজিউমার প্রোডাক্ট কাকে বলে? কনজিউমার প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্ট আর সার্ভিসেস যেগুলো ফাইনাল কনজিউমারের কাছে নিয়ে যাওয়া হয় তার পার্সোনাল কনজাম্পশনের জন্য। Marketers usually classify these products further based on how consumer go about buying them. এবং মার্কেটাররা এটাকে ক্লাসিফাই করেছে নিচের ভাগগুলোতে যে কিভাবে এই কাস্টমাররা এটাকে পারচেস করবে। ফার্স্ট হচ্ছে কনভিয়েন্স প্রোডাক্ট। কনভিয়েন্স প্রোডাক্ট বলতে কি বোঝানো হয়? consumer product that the customer usually buys frequently, immediately and with a minimum comparison of buying effort. কনভিয়েন্স প্রোডাক্ট বলতে সেই সমস্ত প্রোডাক্টকে বোঝানো হয় যে সমস্ত কনজিউমার প্রোডাক্টগুলো আমরা খুব ফ্রিকুয়েন্টলি বাই করি, খুব ইমিডিয়েট পারচেস করি এবং যার জন্য আমাদের বেশি কম্প্যারিজনের প্রয়োজন হয় না। যেমন মনে করছি সল্টের ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা সল্ট ব্র্যান্ড ভ্যালু ওয়াইজ ওভাবে জাজ করি না সব সময়। নেক্সট হচ্ছে শপিং প্রোডাক্ট। These are the consumer goods that take customer in the process of selecting and purchase compares on the base of suitability, quality, price and style. Example, ক্লোথিং অ্যান্ড ফার্নিচার। শপিং প্রোডাক্ট বলতে সেই সমস্ত প্রোডাক্টগুলোকেই বোঝানো হবে যেই প্রোডাক্টগুলো কাস্টমাররা পারচেস করবে এবং যার জন্য আমরা কোয়ালিটি, প্রাইস, স্টাইল ওয়াইজ বিভিন্ন কম্পেয়ার করব। যেমন যখন আমরা জামা কাপড় কিনতে যাই তখন কিন্তু আমরা বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে কম্পেয়ার করি। Specialty product. These are the consumer product with unique characteristics or brand identification for which a significant group of buyer is willing to make a purchase effort, e.g. designer cloth, branded car, etc. অর্থাৎ এখানে স্পেশালিটি প্রোডাক্ট বলতে আমরা সেই সমস্ত প্রোডাক্টকে বুঝি যে ক্ষেত্রে একটা
তার নিজস্ব স্পেশালিটি থাকবে, যার জন্য একটা সিগনিফিকেন্ট গ্রুপের বায়াররা সেটাকে পারচেস করতে সক্ষম হবে। এক্সাম্পল কি? ডিজাইনার ক্লথ, ব্র্যান্ডেড কার, এটসেট্রা। And the last one is unsought product. These are the consumer product that the consumer either does not know about or knows about but does not normally think of buying. মানে আনসট প্রোডাক্ট বলতে সেই সমস্ত প্রোডাক্টকে বলা হয়ে থাকে যেই সমস্ত প্রোডাক্টগুলো সম্পর্কে কনজিউমাররা অ্যাওয়ার হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু সাধারণভাবে তারা সেটাকে পারচেস করতে চায় না, কোনো একটা ভয়ের জায়গা থেকে সেটার পারচেস করার কনসেপ্টটা জন্মায়। যেমন হচ্ছে আমাদের লাইফ ইন্স্যুরেন্স পলিসি। এবারে আমরা চলে যাব আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে। Industrial product are the products purchased for further processing or for use in conducting in business. ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বলতে আমরা সেই সমস্ত প্রোডাক্টকেই বুঝবো যেগুলো আমরা পারচেস করব ফর ফার্দার প্রসেসিংয়ের জন্য বা যেগুলো আমাদের একটা বিজনেসকে চালানোর জন্য দরকার হয়ে থাকবে। Thus, the distinction between a consumer product and the industrial product is based on the purpose for which the product is brought. তাহলে মেন ডিফারেন্সটা কি? মেন ডিফারেন্স হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কিনবো না কনজিউমার প্রোডাক্ট কিনবো, সেটা ডিপেন্ড করছে তার পারপাসের ওপর, যে পারপাসের ওপর বেস করে আমরা প্রোডাক্টটা পারচেস করতে যাচ্ছি। এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আর সার্ভিসে আমাদের তিনটে ভাগে ভাগ করতে পারি বা তিনটে গ্রুপে ভাগ করতে পারি। সেগুলো কি কি? মেটেরিয়াল অ্যান্ড পার্টস, ক্যাপিটাল আইটেমস অ্যান্ড সাপ্লাইজ অ্যান্ড সার্ভিসেস। এবারে আমরা চলে যাব যেটা দেখে আমরা কোনো প্রোডাক্টকে আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ব্র্যান্ডিংয়ে। Marketer has to decide whether the firm's product will be marketed under a brand name or a generic name. অর্থাৎ একটা মার্কেটারকে ফার্স্ট ডিসাইড করতে হবে সে যে জিনিসটাকে বিক্রি করছে সেটাকে তার বেসিক নাম অনুযায়ী বিক্রি করবে নাকি সেটাকে কোনো ব্র্যান্ডের আন্ডারে নিয়ে আসবে। জেনেরিক নেম রেফার্স টু দ্য নেম অফ দ্য হোল ক্লাস অফ প্রোডাক্ট। জেনেরিক নেম বলতে আমরা একটা প্রোডাক্ট ক্লাসের নামকে বুঝতে পারি, যেমন মনে করো সাবান, যেমন মনে করো বুক, যেমন মনে করো ক্যামেরা। If the products are sold by generic name, it would very difficult for the marketer to distinguish their product from that of their competitors. কোনো প্রোডাক্টকে যদি আমরা এরকমভাবে নেম দিয়ে থাকি যেমন বুক, ক্যামেরা, সোপ, পেন, তাহলে একটা মার্কেটারের পক্ষে তার নিজের প্রোডাক্টকে অন্য প্রোডাক্টের থেকে ডিফারেন্সিয়েট করাটা খুব মুশকিল হয়ে যাবে। Thus, most marketers give a name to the product. সেই জন্যই প্রত্যেক মার্কেটার তার নিজের প্রোডাক্টের একটা নাম দেয়, which helps in identifying and distinguishing their product from the competitor's product, যেটার মাধ্যমে তারা নিজের প্রোডাক্টকে আইডেন্টিফাই করতে পারে এবং কম্পিটিটরের প্রোডাক্টের থেকে আলাদা করতে পারে। The process of giving a name or a sign or a symbol etc. to a product is called branding. এই যে মেথড যার মাধ্যমে আমরা একটা প্রোডাক্টকে নিজের নাম, সাইন বা কোনো সিম্বল দিতে পারি যাতে সেটাকে আলাদা করে আমরা বুঝতে পারি, সেটাকেই আমরা বলে থাকি ব্র্যান্ডিং। A brand is a name, term, sign, symbol, design or some combination of them used to identify the products, goods or services of one seller or group of seller and to differentiate them from those of the competitors. ব্র্যান্ড বলতে আমরা একটা নাম বা সিম্বল বা ডিজাইনকে বুঝি যেটার মাধ্যমে আমরা সেই গুডস বা সার্ভিসকে আইডেন্টিফাই করতে পারবো এবং তাদের ডিফারেন্সিয়েট করতে পারবো কম্পিটিটরদের থেকে। অর্থাৎ ওই যে নাম সেটাকে আমরা বলবো ব্র্যান্ড এবং যে প্রসেসের মাধ্যমে ওই নামটা দেওয়া হবে সেটাকে আমরা বলবো ব্র্যান্ডিং। ব্র্যান্ড বলতে আমরা মেনলি দুটো জিনিসকে স্পেসিফাই ওয়েতে বুঝে থাকি। একটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম কি? ইট ইজ দ্যাট পার্ট অফ আ ব্র্যান্ড হুইচ ক্যান বি স্পোকেন। In the other word, brand name is the verbal component of the brand. Brand name বলতে আমরা সেই জিনিসটাকে বুঝি যেটাকে আমরা বলে থাকি বা যেটা এক্সপ্রেসড হয়ে থাকে, সেটা হচ্ছে ব্র্যান্ড নেম। আর একটা কম্পোনেন্ট হচ্ছে ব্র্যান্ড মার্ক। দ্যাট পার্ট অফ দ্য ব্র্যান্ড হুইচ ক্যান বি রেকগনাইজড বাট হুইচ ইজ নট আটারেবল ইজ কল্ড ব্র্যান্ড মার্ক. It appears in the form of symbol, design, distinct color scheme or lettering.
অর্থাৎ যে জিনিসটা আমরা বলে থাকি, যার মাধ্যমে আমরা ব্র্যান্ডটাকে আইডেন্টিফাই করে থাকি, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম। আর ব্র্যান্ড মার্ক হচ্ছে যেটা আমাদের মার্ক। যেমন তোমরা যদি টিভিএসের কথাটা ভাবো, একটা টিভিএসের নামটা হচ্ছে ব্র্যান্ড নেম, আর টিভিএসের সামনে যে একটা সাইন থাকে সেই সিম্বলটা কিন্তু হচ্ছে ব্র্যান্ড মার্ক। এবারে আমরা জেনে নেব আমাদের এই ব্র্যান্ডিংয়ের কেন দরকার হয়ে থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে ইন্ট্রোডাকশান। এই আমাদের প্রোডাক্টটাকে মার্কেটে এবং কাস্টমারদের কাছে ইন্ট্রোডিউস করবার জন্য আমাদের ইন্ট্রোডাকশানের দরকার হয়ে থাকে। নেক্সট হচ্ছে স্পেশালিটি অ্যান্ড সেপারেশন। কী কারণে আমাদের প্রোডাক্টটা স্পেশাল বা কিভাবে আমাদের প্রোডাক্টটা অন্যদের থেকে আলাদা, সেটা বোঝানোর জন্য আমাদের ব্র্যান্ডিং করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এনশিওর স্ট্যান্ডার্ড। সবসময় ব্র্যান্ডের একটা নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে, যেই স্ট্যান্ডার্ড যে ব্র্যান্ড নেমের মাধ্যমে আমরা যে স্ট্যান্ডার্ডটাকে বুঝে থাকি। যেমন মনে করো আমাদের ক্লোথিংয়ের ক্ষেত্রে বি বা ফ্যাব ইন্ডিয়া বলতে আমরা একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ডকে বুঝি। ইনক্রিজ সেল। যেহেতু ব্র্যান্ড বলতে আমরা আমাদের স্ট্যান্ডার্ডটাকে ফিক্স আপ করি এবং তার মাধ্যমে কিছু অ্যাডিশনাল কোয়ালিটি কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি, তাই ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সেলসটাকে ইনক্রিজ করা সম্ভব হয়। নেক্সট হচ্ছে রিডাকশান অফ সেলিং এক্সপেন্সেস। রিডাকশান, একটা প্রোডাক্ট বিক্রি করার তৈরি হওয়ার পর সেটা বিক্রি করার জন্য কিছু অ্যাডিশনাল এক্সপেন্সেস হয়। ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সেই প্রোডাক্টটা সকলের কাছে অ্যাওয়ার হয় বা তার একটা বেসিক কোয়ালিটি সবাই জানতে পারে, সেই জন্য আমাদের সেলিং এক্সপেন্সেসটা কিন্তু কমে যায়। নেক্সট হচ্ছে রিমুভাল অফ মিডলম্যান। সাধারণভাবে প্রত্যেকটা ব্র্যান্ডের যেগুলো থাকে সেগুলো নিজস্ব আউটলেট থাকে, সেই জন্য সেখানে আমাদের কোনো মিডলম্যানের দরকার হয় না, যার মাধ্যমে প্রডিউসার আর কনজিউমারের মধ্যে ব্রিজ তৈরি করা যায়। ব্র্যান্ডিং দেওয়ার ফলে আমাদের জিনিসের বিক্রি বা সেলসটা বেড়ে যায়, তার নিজস্ব গুডউইল তৈরি হয়, সেই জন্য মার্কেট এক্সপ্যানশন কিন্তু সহজ হয়ে থাকে। এবারে আমরা দেখব যে একটা প্রোডাক্টের গুড ব্র্যান্ডিং করবার জন্য তার কি কি এসেনশিয়াল কম্পোনেন্ট থাকা উচিত। ফার্স্ট ওয়ান হচ্ছে স্পেশালিটি ডিসক্লোজার। সাধারণভাবে পণ্যের নামকরণ এমনভাবে করতে হবে যেটা সাথে সাথে পণ্যের নাম বা তার সিম্বলের শুধুই নয়, তাই পণ্যের বৈশিষ্ট্য এবং গুণাগুণও প্রকাশ পাবে। নেক্সট হচ্ছে সিম্পলিসিটি। পণ্যের নাম যত ছোট, সহজ আর সরল হবে, কাস্টমাররা সেটাকে সহজেই মনে রাখতে পারবে। শুধু তাই নয়, তার সিম্বলটা এমন করে ইউজ করতে হবে যাতে সেটাও কাস্টমারদের কাছে অনেক অ্যাট্রাকটিভ হয়। নেক্সট হচ্ছে ডিস্টিংটিভনেস। নামকরণের ক্ষেত্রে আমাদের নাম, প্রতীক বা চিহ্ন এমনভাবেই ব্যবহার করতে হবে যাতে সেটা সমজাতীয় পণ্যের থেকে আলাদাভাবে চেনা যায়। আবার দেখতে হবে ওই নাম, পণ্য বা পণ্যের প্রতীক বা চিহ্ন যেন বাজারে চালু না থাকে, কারণ একই নামে যদি দুটো পণ্য থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কনজিউমারদের মধ্যে কনফিউশনের সৃষ্টি হতে পারে। নেক্সট হচ্ছে লং টার্ম এফেক্ট। পণ্যের ব্র্যান্ডটা প্রভাব বাজারে দীর্ঘমেয়াদী হতে হবে, না হলে পণ্যের নতুন কোনো চাহিদার সৃষ্টি হবে না এবং ধীরে ধীরে লোকে ব্র্যান্ডটার কথা ভুলে যাবে। বেস্ট কোয়ালিটি। নাম এবং ব্র্যান্ডিং এমন হয়ে থাকবে যাতে সেটা পণ্যের উত্তম কোয়ালিটি আছে সেটা ক্রেতাদের মনে প্রভাব ফেলতে পারে। এর ফলে একদিকে যেমন আকর্ষণীয়, সহজ, সরল এবং হৃদয়গ্রাহী করে তোলা যাবে পণ্যটিকে, সেরকম অপর দিকে পণ্যটার আভিজাত্যও প্রকাশ পাবে। এক্সাম্পল যেমন বলতে পারি আমরা বাটার শু বা আমুলের যে মাখন আছে তার কথা। ক্রিয়েশন অফ লয়ালিটি। এই যে ব্র্যান্ডিং করব সেটা এমনভাবে করব যাতে সেটা ক্রেতাদের ওপর যে শুধু প্রভাব বিস্তার করতে সমর্থ হবে তা নয়, পণ্যটার প্রতি ক্রেতাদের নিজের পছন্দও গড়ে উঠবে। সুতরাং নামকরণ এরকম হবে যাতে আমরা তাদের সেই ব্র্যান্ডটার প্রতি সেই কাস্টমারদের লয়ালিটি গড়ে তুলতে পারি। নেক্সট হচ্ছে লিগাল রেস্ট্রিকশনস। পণ্যের নামকরণের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। পণ্যের নামকরণে সেম পণ্যর নাম চালু আছে এরকম কোনো নাম ইউজ করা যাবে না। এছাড়াও পণ্যের নামকরণে জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এগুলো ব্যবহার করা কিন্তু নিষিদ্ধ। সুতরাং আইনগত বিধিনিষেধগুলো যথেষ্ট ভালোভাবে মনে রাখা দরকার।
এর সাথে সাথে তোমরা দেখবে তোমাদের বইতে বিভিন্ন রকম ব্র্যান্ডিংয়ের উল্লেখ করা রয়েছে, যেমন ন্যাশনাল ব্র্যান্ডিং, রিজিওনাল ব্র্যান্ডিং, এগুলো নিয়ে কিন্তু আমব্রেলা ব্র্যান্ডিং, এগুলো পড়ে নেবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের ছোট ছোট প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং বলতে আমরা কি বুঝি? প্যাকেজিং রেফার্স টু দ্য অ্যাক্ট অফ ডিজাইনিং অ্যান্ড প্রডিউসিং দ্য কন্টেনার অর wrapper of a product. Packaging plays a very important role in the marketing success or failure of many products, particularly consumer non-durable products. অর্থাৎ প্যাকেজিং বলতে আমরা একটা গুডসের কি করে র্যাপিং হবে, বা একটা প্রোডাক্ট কি করে র্যাপিং হবে, বা কি করে সেই যে প্রোডাক্টটা র্যাপিং হচ্ছে তার ডিজাইন করব, সেগুলোকে বুঝে থাকি। প্যাকেজিং কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে থাকে। কিসে? প্যাকেজিং একটা ভাইটাল রোল প্লে করে থাকে একটা প্রোডাক্টের সাকসেসে বা তার ফেলিওরের ক্ষেত্রে। Primary function of the packaging is to contain and protect the product. Basic function কি? একটা প্রোডাক্টকে প্রোটেক্ট করা। যদিও in recent times however packaging also performs many tasks, কিন্তু বর্তমানে প্যাকেজিং বলতে আমরা অনেক কিছুকেই বুঝে থাকি। এইগুলো মেনলি সেলস টাস্ককে বোঝায়, যেমন এর মাধ্যমে আমরা কাস্টমারের অ্যাট্রাকশন করতে পারি, তাদেরকে কোনো গুডস বিক্রি করতে সাহায্য করতে পারি। এবারে আমরা দেখে নেব এই প্যাকেজিংয়ের লেভেলসগুলো কি কি। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রাইমারি প্যাকেজিং। ইট রেফার্স টু দ্য প্রোডাক্টস ইমিডিয়েট কন্টেনার। এটা বলতে আমরা একদম শুরুর কন্টেনারকে বুঝে থাকি। কিছু কিছু ক্ষেত্রে এই যে প্রাইমারি প্যাকেজিং হয়ে থাকে সেগুলো কনজিউমাররা বুঝতে পারে সেটাকে দেখে, যেমন প্লাস্টিক প্যাকেটে যখন আমরা সক্স বিক্রি করি তখন কিন্তু আমরা সেই প্লাস্টিক প্যাকেটের মধ্য দিয়ে সক্সকে দেখতে পাই। আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলো করা হয়ে থাকে কারণ এগুলো ছাড়া আমরা সেই প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবো না। যেমন টুথপেস্টের টিউব, যদি সেই টিউবটাই তৈরি না হয় তাহলে আমরা টুথপেস্টকে কখনোই সেল করতে পারবো না। নেক্সট হচ্ছে সেকেন্ডারি প্যাকেজিং। সেকেন্ডারি প্যাকেজিং বলতে একটা অ্যাডিশনাল লেয়ারকে বোঝা হয়ে থাকে, যেমন টুথপেস্টটা যেটা টিউবের মধ্যে আমরা ভরে দিলাম, তারপরে সেই টিউবটাকে আমরা বিক্রি করতে করি না, সেটাকে আমরা আবার একটা বক্সের মধ্যে করে বিক্রি করে থাকি, এটাকে আমরা বলবো সেকেন্ডারি প্যাকেজিং। হোয়েন দ্য কনজিউমার স্টার্ট ইউজিং টুথপেস্ট দে উইল ডিসপোজ অফ দ্য বক্স বাট রিমেন দ্য প্রাইমারি টিউব। অর্থাৎ যখন সেই কনজিউমাররা সেই জিনিসটাকে তৈরি করবে, ব্যবহার করা শুরু করবে, তখন তারা সেকেন্ডারি প্যাকেজিংটাকে ফেলে দিলেও প্রাইমারি প্যাকেজিং কিন্তু তার সাথে অ্যাটাচডই থাকবে। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্টেশন প্যাকেজিং। মানে এই প্যাকেজিং করা হয়ে থাকে কেন? কারণ গুডসটাকে ইজিলি ট্রান্সপোর্ট করা সম্ভব হবে এবং সেটার হারিয়ে যাবার বা নষ্ট হয়ে যাবার ভয় থাকবে না। যেমন আমরা যখন টুথপেস্টকে গোডাউন থেকে কোনো ওয়্যারহাউসে নিয়ে যাব তখন নিশ্চয়ই একটা একটা করে প্যাকেট নেব না, একটা বড় বোর্ডের মধ্যে, একটা বড় প্যাকেজের মধ্যে সমস্ত টুথপেস্টগুলোকে আমরা কন্টেনারগুলোকে রাখবো ইনক্লুডিং সেকেন্ডারি প্যাকেজ, এবং সেটাকে এমনভাবে র্যাপ করব যাতে সেটা আমাদের ডিউরিং দ্য ট্রান্সপোর্টেশন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তাহলে আমাদের প্যাকেজিংয়ের দরকার কী জন্য আছে? আমরা প্রথমে জেনে নেব যে আমাদের প্যাকেজিংটা কেন দরকার। ফার্স্ট ওয়ান হচ্ছে কমিউনিকেট প্রোডাক্ট ফিচার্স। এই প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা কনজিউমারদের বলতে পারি যে কি করে আমাদের প্রোডাক্টটা তাদের কাছে কমিউনিকেট হচ্ছে। নেক্সট হচ্ছে বেনিফিট অফ অ্যাডভার্টাইজমেন্ট। এই যে প্যাকেজিং করছি তার মাধ্যমে আমাদের বিজ্ঞাপন দেওয়ার সুবিধা হচ্ছে, এর দ্বারা কিন্তু ওই প্রোডাক্টটার সাথে ক্রেতারা বা কনজিউমাররা খুব সহজেই পরিচিত হতে পারছে। টু ক্রিয়েট ডিমান্ড, মোড়কজাত পণ্যের চাহিদা সৃষ্টি এবং বৃদ্ধি করতে সাহায্য করে। টু ইনক্রিজ সেল, পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে এবং তার এক্সপানশন বাড়াতেও কিন্তু এর অবদান অনস্বীকার্য। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যাডভান্টেজ, পণ্যের পরিবহন, মজুতজাতকরণ এবং বাজারের উপস্থাপনের ক্ষেত্রে এটা একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে টু ডিফারেন্সিয়েট দ্য প্রোডাক্ট, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে একই জাতীয় পণ্য যেখানে বিক্রি হয় সেখানে প্যাকেজিংয়ের মাধ্যমেই আমরা খুব সহজে নিজের প্রোডাক্টকে আলাদা করতে পারি। টু এনহেন্স দ্য প্রেস্টিজ, এই যে মোড়কজাতকরণ, এই মোড়কজাতকরণের মাধ্যমে কিন্তু পণ্যের মর্যাদা বৃদ্ধি হয় এবং ক্রেতামুখী পণ্যের বিপণনে এর ভূমিকা অনস্বীকার্য।
এবার আমরা দেখব গুড প্যাকেজিংয়ের কি কি ফিচার্স থাকা দরকার। ফার্স্ট ওয়ান হচ্ছে সিম্পলিসিটি। সিম্পলিসিটি কি বলছে, যে এই প্রোডাক্টগুলো এমনভাবেই প্যাকেজ করতে হবে যাতে সেগুলো খুব সহজে কাস্টমারদের কাছে পৌঁছাতে পারে এবং কাস্টমাররা সেটাকে খুব সহজেই ইউজ করতে পারে। নেক্সট হচ্ছে সুইটেবিলিটি। এমনভাবে প্যাকেজ করতে হবে যাতে সেটা সেই প্রোডাক্টটার সঙ্গে সুইটেবল হয়, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্টের জন্য যদি আমি সেম প্যাকেজিং ইউজ করি তখন সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে কখনোই ফ্রুটফুল হবে না। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্টেবিলিটি, অর্থাৎ পণ্যের মোড়কজাতকরণ এমন হওয়া প্রয়োজন যাতে সেটা যখন ট্রান্সপোর্টেশন হবে তখন কোনোভাবে ড্যামেজ না হয়ে যায়। সিকিউরিটি হচ্ছে মেন বা প্রাইম কন্ডিশন যার জন্য আমরা প্যাকেজিং করে থাকবো, কারণ কোনো প্যাকেজ যদি মোড়কজাতকরণ না হয়ে থাকে তাহলে সেটার ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্স। এই যে পণ্যের প্যাকেজ সেটা তার পরিচয় বার্তা বহন করে, এই প্যাকেজের মাধ্যমেই আমাদের পণ্য সম্পর্কে ক্রেতারা ধারণা করতে পারবে। সুতরাং আমরা বলতে পারি মোড়কজাত পণ্য পরীক্ষা করার প্রয়োজন তখন সে অনুভব করবে না। নেক্সট হচ্ছে এনহ্যান্স প্রেস্টিজ। অনেক সময় মোড়ক ক্রেতাদের মর্যাদা বৃদ্ধিতে সাহায্য করে, এর ফলে তারা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পায়। তাই মোড়কজাত পণ্য ক্রেতাদের চাহিদা এবং মর্যাদা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেক্সট হচ্ছে এস্থেটিক স্যাটিসফ্যাকশন, অর্থাৎ মানুষের বিভিন্ন ধরনের প্রয়োজন এবং সন্তুষ্টি আছে, তার সৌন্দর্যের প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ আছে, সেই জন্যই পণ্যের প্রপার মোড়কজাতকরণ করা কিন্তু প্রয়োজন। এরপরে আমরা দেখব লেভেলিং বলতে আমরা কি বুঝি। Labeling may vary from a simple tag attached to the product, like local unbranded products such as sugar, weight, pulses, including some information about the quality or the price, to complex graphics that are part of the package, like the one on branded product. মানে লেভেল বলতে আমরা সেই একটা ট্যাগ লিস্টকে বুঝবো। সেটা কি, সেটা আমাদের ক্ষেত্রে প্রোডাক্ট ব্র্যান্ডেড না ব্র্যান্ডেড নয় ইরেলিভেন্ট, প্রত্যেকটা প্রোডাক্টেই সেটা অ্যাটাচ থাকবে এবং তার মধ্যে আমরা সেই প্রোডাক্টটার সম্পর্কে কিছু স্পেসিফিক ইনফরমেশান পাবো, বিশেষ করে সেই প্রোডাক্টের কোয়ালিটি, প্রাইস সম্পর্কে কিন্তু জানতে পারবো। A simple looking but important task in marketing of goods relate to the designing the label to be put on the package. Labels are useful in providing detailed information about product, its content, method of use, need, safety warning, etc. একটা ইম্পর্টেন্ট কাজ তার মানে মার্কেটারের সেই প্রোডাক্টটার সাথে লেভেলটাকে অ্যাটাচ করা, যেখানে আমরা প্রোডাক্ট সম্পর্কে প্রপার ইনফরমেশান জানতে পারবো, তার কন্টেন্ট কি জানতে পারবো, সেটা কিভাবে ইউজ করা হয় জানতে পারবো, তো সেফটি ওয়ার্নিং কিছু আছে কিনা সেগুলো সম্পর্কে জানতে পারবো। তাহলে এবার আমরা দেখব যে এই লেভেলের কাজগুলো কি কি। লেভেলের মাধ্যমে আমরা প্রোডাক্টটাকে ডেসক্রাইব করব এবং তার স্পেসিফিক ইনফরমেশান জানতে পারবো। এর মাধ্যমে আমরা প্রোডাক্ট বা ব্র্যান্ডকে আইডেন্টিফাই করতে পারবো। শুধু তাই নয়, প্রোডাক্ট গ্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু লেভেলিংয়ের ভূমিকা অনস্বীকার্য। লেভেলের মাধ্যমে আমরা সেলস প্রমোশন করতে পারবো এবং সেই গুডস রিলেটেড যদি কোনো লিগাল ইনফরমেশান আমাদের কনজিউমারকে জানাতে হয় সেটাও কিন্তু আমরা এই লেভেলিংয়ের মাধ্যমেই করতে পারবো। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো সমস্ত কিছুই কিন্তু প্রোডাক্টের পার্ট। এরপরে আমরা চলে যাব আমাদের সেকেন্ড পি, দ্যাট ইজ প্রাইসিং। প্রাইসিং বলতে আমরা কি বুঝি। Product is bought for some consideration. This money represents the sum of value that the consumer exchange for the benefit of having or using product and is referred to as the price of the product. প্রোডাক্ট প্রাইস বলতে আমরা কোনো প্রোডাক্টের স্পেসিফিক কনসিডারেশনকে বুঝবো। একজন কনজিউমার যখন প্রোডাক্টটাকে অ্যাকোয়ার করবে তখন ইন এক্সচেঞ্জ সে কিছু তার প্রোডাক্টকে বিক্রি করবে, তার প্রাইসকে আইডেন্টিফাই করে থাকবে। Similarly, money paid for the services such as fare of the transport service, premium of an insurance policy, fee to a doctor for his medical advice represent the price of the service. প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইসটাকে আইডেন্টিফাই
কোয়ান্টিফাই করা সহজ, কারণ সেই প্রাইসের মাধ্যমে আমরা প্রোডাক্টকে অ্যাকোয়ার করি। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে আমরা প্রাইস কাকে বলবো? সার্ভিসের ক্ষেত্রে সেই সার্ভিসটাকে অ্যাভেল করার জন্য আমরা যে ফিটা প্রোভাইড করব সেটাকে আমরা বলে থাকবো প্রাইস। যেমন আমরা যখন বাসে যাই তখন বাসের টিকিট কাটি, সেই ফেয়ারটা হচ্ছে সেই বাসের সার্ভিস অ্যাভেল করার প্রাইস। যখন আমরা ডক্টরের কাছে যাই তখন আমরা ফিস দিই, সেই ফিসটা হচ্ছে তার মেডিকেল সার্ভিস অ্যাভেল করার প্রাইস। Price may therefore be defined as the amount of money paid by a buyer or received by a seller in consideration of the purchase of a product or services. তাহলে প্রাইস বলতে আমরা সেই অ্যামাউন্টকেই বুঝে থাকি যেই অ্যামাউন্টটা একটা বায়ার পে করে থাকে পারচেস কনসিডারেশনের জন্য। নো প্রোডাক্ট ক্যান বি লঞ্চড উইদাউট আ প্রাইস ট্যাগ। প্রাইস ট্যাগ ছাড়া কোনো প্রোডাক্টকেই লঞ্চ করা যাবে না। প্রাইসিং ইজ অফেন ইউজড অ্যাজ রেগুলেটর অফ দ্য ডিমান্ড অফ আ প্রোডাক্ট। তাহলে প্রাইসকে আমরা কোনো প্রোডাক্টের ডিমান্ড রেগুলেটর বলে থাকি। সাধারণভাবে আমরা জানি কোনো জিনিসের প্রাইস যখন বাড়ে তার ডিমান্ড কমে, এবং তার ঠিক উল্টোটাও কিন্তু হয়ে থাকে। It is also the single most important factor affecting the revenue and the profit of the firm. সুতরাং এই প্রাইসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যার মাধ্যমে একটা ফার্মের রেভিনিউ বা প্রফিট অ্যাফেক্টেড হতে পারে। প্রফিটেবিলিটি অফ দ্য ফার্ম ডিপেন্ডস অন 3 ফ্যাক্টর। প্রফিটেবিলিটি আমাদের 3টে ফ্যাক্টর দিয়ে ডিপেন্ড করে। সেটা কি কি? প্রাইস, কোয়ান্টিটি অফ ইউনিট সোল্ড অ্যান্ড টোটাল কস্ট। কীভাবে? কারণ আমরা জানি প্রফিট মানে হচ্ছে টোটাল ইনকাম মাইনাস টোটাল কস্ট। টোটাল কস্ট মানে হচ্ছে আমার যতগুলো ইউনিট আমি সোল্ড করছি প্রত্যেকটার, টোটাল ইনকাম মানে হচ্ছে আমরা যতগুলো ইউনিট সোল্ড করছি ইনটু প্রত্যেকটার প্রাইস। এর থেকে আমরা টোটাল কস্টকে যদি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো আমাদের প্রফিট। এবারে আমরা দেখব কোন কোন ফ্যাক্টরসগুলো আমাদের প্রাইস ডিটারমিনেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট অফ সেল। সাধারণভাবে পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে পণ্যের উৎপাদন ব্যয়ের বা কস্ট অফ প্রোডাকশনের ভীষণ গুরুত্ব আছে, কারণ বিক্রয়ের মাধ্যমে শুধুমাত্র আমরা কস্ট অফ প্রোডাকশন রিকভার যদি করতে না পারি তাহলে সেক্ষেত্রে সেই পণ্যের প্রোডাকশন চালানো সম্ভব হয় না। আবার শুধুমাত্র যদি আমরা উৎপাদন ব্যয়কে রিকভার করতেও পারি সেক্ষেত্রেও আমাদের তার সাথে বিভিন্ন রকম আনুষঙ্গিক খরচগুলোও আমাদের রিকভার করার প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও পণ্যের দাম নিরূপণে কিছু লাভ যোগ করে দেওয়া হয় যার মাধ্যমে মূলধনের উপর আয় এবং ঝুঁকি বহনের পুরস্কার হিসেবে কাজ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে প্রাইস অফ দ্য কম্পিটিটিভ গুডস। কোনো পণ্যের দাম নির্ধারণের আগে বাজারে সিমিলার প্রোডাক্ট যদি বিক্রি হয়ে থাকে তার সেটা কীরকম দামে বিক্রি হচ্ছে সেই খবরটা পাওয়াও গুরুত্বপূর্ণ, কারণ বাজারে পণ্যটাকে টিকে থাকার সাথে সাথে তাকে প্রতিযোগিতায় নামতে হবে। যদি সেক্ষেত্রে আমার পণ্যের দাম অনেক বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার ডিমান্ড ফল করবে এবং আমি কিন্তু কম্পিটিশানে টিকে থাকতে পারবো না। নেক্সট হচ্ছে ম্যাগনিটিউড অফ ডিমান্ড। আমরা একটু আগেই দেখেছি পণ্যের দামের সাথে তার চাহিদার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। সাধারণভাবে বিভিন্ন ফ্যাক্টর যদি ফিক্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যদি পণ্যের দাম ক্রমশ বাড়াতে থাকি তাহলে তার চাহিদা কমে যাবে, এবং চাহিদা যদি কমে যায় তাহলে বুঝতেই পারছো আমাদের লাভ কমতে থাকবে এবং আমরা প্রতিযোগিতার থেকে হারিয়ে যাব। এক্সপেক্টেড প্রফিট অ্যান্ড সেলস, কোয়ালিটি অ্যান্ড দ্য ইউটিলিটি অফ দ্য গুডস। এক্ষেত্রে আমরা কি বলেছি? পণ্যের গুণগত মান এবং উপযোগিতার ওপরেও কিন্তু পণ্যের দাম নির্ধারণ করে। পণ্যের গুণগত মান যদি ভালো হয় এবং প্রতিযোগিতা যদি ব্যাপক হয় তাহলে সেক্ষেত্রে পণ্যের দাম একটু বেশি হলেও আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যদি এর রিভার্স সিচুয়েশন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিযোগিতার মুখে পড়তে হবে। নেক্সট হচ্ছে এক্সপেক্টেড প্রফিট অ্যান্ড সেলস পলিসি। আমরা কীরকমভাবে সেই জিনিসটাকে বিক্রি করে লাভ আশা করছি বা বিক্রির সময় তাদের কীরকমভাবে সেই বিক্রির পলিসিটাকে ডিটারমাইন করছি তার ওপরেও কিন্তু পণ্যের দাম অনেকটাই নির্ভর করে থাকে। নেক্সট হচ্ছে নেচার অফ দ্য প্রোডাক্ট। পণ্যের প্রকৃতির উপরেও পণ্যের দাম নির্ভর করে। কিছু পণ্য আছে যাদের উৎপাদন সারা বছর ধরেই চলে এবং সারা বছর ধরেই সেগুলোকে বিক্রি করা সম্ভব হয়, যেমন আমাদের ক্লোথস, শুজ এটসেট্রা। আবার কিছু কিছু পণ্য আছে যেগুলো একটা স্পেসিফিক
সিজনেই সে তার বিক্রিটা বেড়ে যায়, যেমন সোয়েটার। তাহলে যেগুলো সারা বছর ধরে তৈরি হয় এবং যেগুলো বিশেষ ঋতুতে তৈরি হয় সেগুলোর ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের পণ্যের দাম একই হবে না। তাহলে আমাদের পণ্যের নেচার দেখে তার ওপর আমাদের ডিপেন্ড করবে সেই পণ্যের দামটা কীরকম হবে। নেক্সট হচ্ছে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পণ্যের দাম এবং পণ্যের বন্টন প্রণালীর প্রকৃতির উপরও কিন্তু পণ্যের দামটা নির্ভর করবে। বন্টন প্রণালীতে যদি মিডলম্যান বেশি থাকে তাহলে সেক্ষেত্রে পণ্যের দাম বেড়ে যাবে, আবার মিডলম্যানের যদি উপস্থিতি কম হয় সেক্ষেত্রে কিন্তু পণ্যের দাম কমবে। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড লিগাল রেগুলেশন। এক্ষেত্রে কি আছে, কোনো পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে সরকার অনেক সময় হস্তক্ষেপ করে থাকেন এবং কিছু নীতি ও নির্দেশ প্রকাশ করে থাকেন। যে যে পণ্যের ক্ষেত্রে সেই নীতি এবং নির্দেশগুলি প্রযোজ্য সেই নীতি অনুসারেই কিন্তু পণ্যের দাম স্থির হয়। যেমন সেই সমস্ত ক্ষেত্রে আমাদের পণ্যের দাম কিছুটাভাবে সরকার নিয়ন্ত্রণ করে। যেমন মনে করো অনেক লাইফ সেভিং ড্রাগস থাকে, সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই অবধি আজকে আমরা জানলাম, পরের দিন আমরা বাকি টপিক নিয়ে আলোচনা করব।